সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত দুটি মুখ ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন দেশে আসছেন। এই সংবাদটা নেট দুনিয়ায় বেশ ভাইরাল। আপনারাও হয়তো এটা শুনেছেন। ইলিয়াস হোসেন গত 7ই ফেব্রুয়ারি তার একটি ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। পিনাকি ভট্টাচার্যের কথাও তিনিই উল্লেখ করেছেন, কিন্তু পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানা যায়নি। তবে আমরা জানি যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে চলাফেরা করেন, যদিও একজন থাকেন ফ্রান্সে আর একজন থাকেন আমেরিকায়। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন সাধারণ মানুষের মনে উঠতেই পারে, এরা তো কেউ দেশে নেই, তাহলে এরা তো রাজনীতিবিদ না, এরা কখনো কোনো মন্ত্রী এমপি ছিলেন না কোনো আমলা, তাহলে এই দুইটা লোক দেশে আসবে এটা নিয়ে এত মাতামাতির কি আছে? সোশ্যাল মিডিয়ার একজন সামান্য কর্মী হিসেবে আমার কাছে এই আবেগটা অনেক বেশি। এই আবেগটা আমি যখন 5ই আগস্টের পর নতুন বাংলাদেশে মাহমুদুর রহমান এসেছিলেন সেদিন আমি পেয়েছিলাম। যেদিন দিনের সম্পাদক শফিক রেহমান এসেছিলেন সেদিনও পেয়েছিলাম। কিন্তু তাদেরটা একটু কম পেয়েছিলাম এই কারণে যে তারা আসলে অনেক বড় সাংবাদিক বা সম্পাদক। বাট আমাদের যে জেনারেশনটা এবং এখন যাদেরকে আমরা জেন জি বলি, জেনারেশন জি যেটাকে আমরা বলি, তাদেরকে যে ইনফ্লুয়েন্স দেওয়াটা, তাদেরকে যে একত্রিত করাটা, এই কাজটা অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সারই করেছেন। তবে তাদের মধ্যে যদি আপনি 1 আর 2 করেন তাহলে অবশ্যই সেই দাম দুটি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। যাই হোক, এই দুটো লোকের কথা এই জন্যই আমি আজকে বলতেছি। ইলিয়াস হোসেন তার ফেসবুক স্ট্যাটাস যেটাতে তিনি বলেছেন যে তিনি দেশে আসবেন, সেখানেই তিনি এই দেশ থেকে কেন চলে গিয়েছিলেন তার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। কিছু কিছু কারণের কথা বললে হয়তো এটা ফেসবুকের রুলসে ভায়োলেন্স হয়ে যাবে, তাই আমি সেগুলো উল্লেখ করব না। আপনারা কাইন্ডলি যদি কারো ইচ্ছা থাকে তাহলে চেক করে নেবেন, অথবা আমি কমেন্ট সেকশনে সেটা লিঙ্কটা দিয়ে দিতে পারবো আপনাদেরকে। তিনি কথা বলেছিলেন এতটুকুই যে 2014-15 সালের নির্বাচনে যখন তিনি কাজ করতে যান, তখন তিনি 153টা যে আনকনটেস্টেড সিটের আওয়ামী লীগ আগে থেকেই পাশ করেছিল, তারপর যে 147টা সিটের মধ্যে যেটুকু উনি ভিডিও ধারণ করতে গিয়েছিলেন, তখন থেকে তিনি আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হন। পরবর্তীতে বিএনপি এবং জামায়াতের উপর যে পরিমাণের দমন-পীড়ন হয়, ইলিয়াসকে তখন ওই সরকারটা হয়তো মনে করত যে তিনি হয়তো বিএনপি বা জামাতের কোনো এজেন্ট এবং তার কাছে অনেক তথ্য আছে, অতএব তার উপরে সরকারের দৃষ্টি রাখতে হবে। সে দৃষ্টি রাখার একটা পর্যায়ে ইলিয়াস হোসেন বাধ্য হন এই দেশ থেকে চলে যেতে। সবচেয়ে দুঃখের খবর ছিল এটা, ইলিয়াস যখন প্রবাসে, তার কয়েকটা বছর পর তার মা মারা যায়। ইলিয়াস হোসেন তার মায়ের লাশটিও পর্যন্ত দেখতে আসতে পারেননি, কারণ তিনি জানতেন এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এত মর্মান্তিক একটা ঘটনাতেও যদি তার ছেলে দেখতে আসে তবুও তিনি তাকে ছাড় দেবেন না। যার উদাহরণ আমরা গাজীপুরে একবার দেখেছিলাম। গাজীপুরে বিএনপির এক আসামিকে কারাগার থেকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জানাজায় গ্রহণ করতে দেওয়া হয়েছিল। যার প্রমাণ আমরা দেখেছিলাম যখন জামাতের সাবেক আমির গোলাম আজমের মৃত্যুতে তিনি তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে দেলোয়ার হোসেন সাঈদীর মাধ্যমে জানাজাটা পড়ানোর জন্য সেই সুযোগটা দিয়েছিলেন না। ইলিয়াস হোসেন সেই ভয়ে দেশে আসতে পারেননি। মা মারা গেছে, সন্তান তার শেষবারের মতো মুক্তিও দেখতে পারেননি বা তাকে দাফন করতে পারেননি। এই যে কষ্ট, এটা কি বলার মতো? এর বাইরেও ইলিয়াস হোসেনের যত আত্মীয় স্বজনরা ছিলেন তাদের প্রত্যেকের উপকার, হুমকি ধমকি, এমনকি ইলিয়াসের যে বাংলাদেশের সম্পত্তিটুকু ছিল সেই সম্পত্তিও সরকার বাজেয়াপ্ত করে ফেলে। ইলিয়াস হোসেন আমেরিকায় গেলেন, সেখানে গিয়ে উনি খুব গর্ব করেই বলে, তাই আমিও আজকে উল্লেখ করলাম, উনি উবার চালাতেন, বাসায় বাসায় পিৎজা ডেলিভারি দিয়ে উনি ওনার জীবনকে নির্বাহ করতেন। এই সেই ইলিয়াস। এখন আপনারা তাকে অনেককেই চেনেন, কিন্তু তার পরিচিতিটা মূলত গত কয়েক বছরে হয়েছে ইউটিউব কেন্দ্রিক। তার চ্যানেল আছে, সেখানে 15 মিনিটস নামে একটা প্রোগ্রাম আছে, এটা আমরা অনেকেই দেখি। এবং ইলিয়াসের যে তথ্য ভান্ডার, সেটা সত্যি মানে ভাবা যায় না। তিনি এত দূরে থেকেও এদের সম্পর্কে যে কয়টি কথা অগ্রিম বলেছেন প্রত্যেকটি কথাই মোটামুটি আমরা মিল পেয়েছি। এরপরে আসি আমার বলতে গেলে আইডল বা যাকে দেখে আমিও ভিডিও করা শুরু করেছি, সেই পিনাকি ভট্টাচার্য। উনি একজন পেশায় ডাক্তার। উনিও 2013-14 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের চক্ষুশূল হয়ে এই দেশ ছাড়তে উনি বাধ্য হন। এরপর পরবর্তীতে ওনার গ্রামের বাড়িতে ওনার মাকে, ওনার বোনকে সরকার বিভিন্ন রকম হুমকি দেয়, কিন্তু পিনাকি থেমে থাকেননি। 1টা 2টা 3টা করে ওনার একাধিক ইউটিউব চ্যানেল
সরকার বিভিন্ন রকম নোটিশ দিয়ে ইউটিউব কর্তৃপক্ষের কাছে বন্ধ করে দিয়েছে। ফেসবুকে বিভিন্ন রকম রিপোর্ট দিয়ে হ্যারাসমেন্ট ইস্যু তুলে সেই পেজগুলোকে বন্ধ করে দিয়েছে। কিন্তু তার যে বাচনভঙ্গি, তার যে তথ্যবহুল আলোচনা, যেটা সত্যিকার ভাবেই যেকোনো মানুষকে আন্দোলিত করবে এই দেশকে ভালোবাসার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, তারা প্রবাসী থেকে এত কিছু করলেন, দেশে তো করেননি। ভাই, একটা কথা মনে রাখবেন, যুদ্ধ বা কোনো সংগ্রাম বা আন্দোলন যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু সবসময় ব্যাটেল ফিল্ডে হয় না। ব্যাটেল ফিল্ডের বাইরেও অনেক কিছু হয়। ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তারা যে শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকেই ঝড় তুলেছেন তা কিন্তু নয়। বিভিন্ন দেশের দূতাবাস, বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম, জাতিসংঘ, অ্যামনেস্টি, ডাব্লিউএইচআর সহ এরকম বিভিন্ন জায়গাতে তারা বাংলাদেশে যে গত ১৬ বছরে অপশাসন হয়েছে তার ডকুমেন্টারি সব জায়গায় তুলে ধরতেন এবং তাদের মাধ্যমে বিভিন্ন রকমের বিবৃতি দিয়ে আওয়ামী লীগকে চাপে রাখার চেষ্টা করতেন এবং সেই চেষ্টায় তারা সফল হয়েছে। আপনি বা আমি রাস্তায় গিয়ে একদিন মিছিল করা বা ১ বছর জেল খাটার চাইতে তাদেরটা কিন্তু মোটেও কম নয়। যে ছেলে তার মাকে শেষবারের মতো দেখতে পারেনি, পিনাকি ভট্টাচার্য আজকে প্রায় ১০ বছর তার পরিবার থেকে বিচ্ছিন্ন, এটা কি কম স্যাক্রিফাইস? পাশাপাশি তারা দুজনই কিন্তু রেমিটেন্স যোদ্ধা। পিনাকি ভট্টাচার্য তো এই দেশে বিশেষ করে জুলাই ফাউন্ডেশনের যে আহত ছাত্রছাত্রীদের জন্য যে বা সাধারণ জনতার জন্য যে ফাউন্ডেশন হয়েছে, সেখানে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন প্রবাসী ভাই বোনদের কাছ থেকে এনে দিয়েছেন। আপনি যদি চান আগামীকালকে একটা দেশের জন্য ভালো কাজ করবেন, আপনি পিনাকি ভট্টাচার্যের সাথে যোগাযোগ করেন। তার উদ্দেশ্য যদি হয় সৎ, আপনার যদি কাজের স্পেস থাকে, পিনাকি দা আপনাকে যেকোনোভাবে যেকোনো জায়গা থেকে ফাইন্যান্সিং করে দিবে। না কাউকে অস্ত্র ঠেকিয়েও না বা চুরি করেও না বা ধাপ্পাবাজি করে না। তিনি এই ধরনের লোকজনের সাথেই চলেন যাদেরকে পিনাকিদা বললে মানুষ সত্যি সত্যি পিনাকিদার অনুরোধ ফেলতে পারবেন না। যাই হোক, বিগত ১০টি বছর আপনাদেরকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে, এবার আপনাদেরকে দেখব। আপনারা দ্রুতই বাংলাদেশে আসুন। আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি যদি আপনাদের সাথে অন্তত একটা সেলফিও তুলতে পারি, আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর আমার মনে হয় এই দেশের আপামর জনগণ আপনাদেরকে হৃদয়ের মণিকোঠা থেকে ভালোবাসে, যার একটা বাস্তব প্রমাণ আপনাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং আপনাদের একটা ভিডিও দেওয়ার সাথে সাথে হাজার লক্ষ ভিউয়ার। আপনাদের আসার অপেক্ষায় পুরো বাংলাদেশ। শেষ করব পিনাকিদার বিখ্যাত ডায়লগ দিয়ে, ইনকিলাব জিন্দাবাদ।